গুড ইভিনিং। ভালো আছো তো সকলে? চলো, আজকে আমাদের টপিকস হচ্ছে মশলা ও গাছ, অর্থাৎ কিছু মশলাপাতি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকের বাড়িতে তোমরা মা কাকিমাদেরকে দেখেছো রান্না করার জন্য বিশেষত মাংস, মাছ বা বিভিন্ন সবজি রান্নাতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহৃত হয়। তো এই মশলার ব্যবহার আমাদের দেশে বহুদিন আগে থেকে হয়ে আসছে। তো আজকে আমরা এই বিভিন্ন ধরনের মশলা নিয়ে জানবার চেষ্টা করব। তো তার আগে একটা মশলা নিয়ে গল্প জেনে নিই। গল্প নয়, এটা সত্যি। 1497 সালে সুদূর পর্তুগালের লিসবন থেকে 4টে জাহাজ নিয়ে এশিয়ার মশলার দেশের খোঁজে বেরিয়েছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামার নাম তোমরা শুনেছ ইতিহাসে। তাহলে দেখো সালটার কথা, 1497 সালে উনি বেরিয়েছিলেন পর্তুগালের লিসবন থেকে। প্রায় 24,000 মাইল পথ পেরিয়ে উনি ভারতের খোঁজ পান। রাস্তায় আসার সময় বহু প্রতিকূলতার মধ্যে ওনাকে পড়তে হয়েছিল, এবং ওই সময় দুটো জাহাজকে তিনি হারিয়েছিলেন। মোট 4টি জাহাজ নিয়ে তিনি বেরিয়েছিলেন, তাহলে দুটো জাহাজকে হারিয়ে 2 বছর পরে ভারতের খোঁজ পান। ভারতে এসে তিনি যে মশলাটা ভারত থেকে নিয়ে গিয়েছিলেন তাতে ওনার যাত্রাপথের খরচের 60 গুণ বেশি অর্থ উঠে এসেছিল ওই দুটো জাহাজে যে পরিমাণ মশলা উনি নিয়ে গিয়েছিলেন ভারত থেকে। তাহলে বুঝতে পারছো মশলার কত দাম, এবং আমাদের দেশের এই মশলার চাহিদা বিদেশে প্রচুর। মধ্যযুগে 1 পাউন্ড আদার দাম ছিল একটা ভেড়ার দামের সমান, অর্থাৎ এই মশলার দাম কিন্তু অনেক বেশিই ছিল। গোলমরিচ ছিল তখনকার যুগের সবচেয়ে দামি মশলা। গোলমরিচ জানো তো? দেখো এই ছবিতে যেখানে মশলা গাছ লেখা আছে তার নিচে গোলমরিচের একটা ছবি দেওয়া আছে। এটা সবাই দেখেছো, প্রত্যেকের বাড়িতেই মশলাটা ব্যবহৃত হয়। তো এটাই ছিল সবচেয়ে দামি মশলা। প্রায় 300 বছর ধরে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, হল্যান্ড, যার বর্তমান নাম নেদারল্যান্ড, আর ব্রিটেন, এই দেশগুলো মশলার দেশগুলোর দখল নেবার জন্য বারবার লড়াই চালিয়ে গেছে। তো তখনকার দিনে মশলা কি কাজে ব্যবহৃত হতো? খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও মশলা ব্যবহৃত হতো সংরক্ষক উপাদান রূপে। তখন তো আর আমাদের মতো এখনকার মতো ফ্রিজ ছিল না, তাই ঘরে মাংসকে সংরক্ষণ করে রাখতে গেলে মশলাকে ব্যবহার করা হতো। যেমন লবঙ্গতে আছে ইউজিনল নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। এটির ব্যাকটেরিয়া নাশক ক্ষমতাও আছে। এখনকার দিনেও কোনো কোনো দেশে শুয়োরের মাংস সংরক্ষণের জন্য লবঙ্গ ব্যবহার করা হয়। অর্থাৎ যেহেতু ইউজিনলের ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে, তাই ইউজিনল অর্থাৎ লবঙ্গ ব্যবহার করে মাংসকে সংরক্ষণ করা হয়। আমাদের পৃথিবীতে শীতের কিছু দেশ আছে যেখানে শীতের জন্য খাবার আগে থেকে সংরক্ষণ করে না রাখলে ওই সময় খুব সমস্যায় পড়তে হয়। তাই ওই সমস্ত দেশে যে সমস্ত লোকেরা থাকেন তারা এই বিভিন্ন ধরনের মশলাকে সংরক্ষণের উপাদান রূপে ব্যবহার করেন।
তো আমরা আজকে বিভিন্ন ধরনের মশলাগুলোর সঙ্গে পরিচিত হব। এই মশলাগুলোর মধ্যে পরপর আমরা মশলাগুলোকে জেনে নেব। তোমাদের সিলেবাসে যে কয়েকটা মশলা আছে বা আমাদের দৈনন্দিন জীবনে যে মশলাগুলো বেশি ব্যবহৃত হয় সেই মশলাগুলোর সঙ্গে চলো একটু পরিচয় করে নিই। এটা কি বলো তো, সবাই দেখেছো আদা, তাই তো? প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয়। দেখো আদার ছবির পাশে দুটো ছবি দেওয়া আছে, আদা গাছের ছবি। অর্থাৎ এই আদা কিন্তু গাছের উপরে ধরে না, এটা মাটির তলায় বসে। আদা কেমন, আদা গাছের প্রকৃতি কেমন? আদা একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। কাণ্ডের প্রকৃতি হচ্ছে, এদের কাণ্ডটি গ্রন্থি কাণ্ড, মাটির নিচে থাকে। আদা গাছের গ্রন্থি কাণ্ডটাই শুকিয়ে নিয়ে আদা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যেটাকে আমরা আদা হিসেবে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আদার কাণ্ড। কিভাবে ব্যবহার করি আদাকে? বিভিন্ন রান্নায় পেঁয়াজ রসুনের সঙ্গে আদা ব্যবহার করা হয়। এছাড়াও কোনো কোনো পাউরুটি তৈরিতে বেকারি শিল্পে এর ব্যবহার আছে। সস তৈরিতে আদা ব্যবহার হয়। এছাড়া তোমরা আদার আর যা যা ব্যবহার জানো সেগুলো লিখবে। যেমন আচার তৈরিতে বা বাড়িতে মাকে জিজ্ঞেস করে আরও তোমরা একটা তালিকা বানাবে যে আদাকে কি কিভাবে ব্যবহার করা হয়, কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে আদার প্রকৃতি কি হলো? আদা হচ্ছে একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর কাণ্ডটি হচ্ছে গ্রন্থি কাণ্ড, যেটাকেই আমরা ব্যবহার করি, তাই তো? তাহলে তোমাদের এখান থেকে কাজ হচ্ছে কোন কোন রান্নায় আদা ব্যবহার করা হয় তার একটা তালিকা তোমরা তৈরি করবে। তোমরা মা কাকিমার সাহায্য নিয়ে এই তালিকাটা বানাবে। ঠিক আছে, চলো এর পরবর্তী মশলাটা কি আছে দেখে নেওয়া যাক। এই মশলাটা কি বলো তো? গোলমরিচ। এটার সঙ্গেও রান্নাঘরে যে সমস্ত মশলাগুলো বেশি ব্যবহৃত হয় তার মধ্যে এটাও একটা। গোলমরিচ, দেখো গোলমরিচের একটা গাছের ছবি দেওয়া আছে, পান পাতার মতো এই যে পাতাগুলো, আর এইভাবে ধরে থাকে। এই যে তোমাদের এখানে বাঁদিকে যেখানে দেখাচ্ছে অনেকগুলো কাঁচা গোলমরিচ, আর পাশেই দেখো কালো কালো, এগুলো পেকে গেছে তখন কালো রঙের হয়েছে, যেটা আমরা কালো রঙের গোলমরিচ ব্যবহার করি। তো গোলমরিচ গাছটি হচ্ছে এটা বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। দেখতেই পাচ্ছ এখানে ওই যে পান গাছের পাতা, যেমন পান গাছের পাতার মতো দেখাচ্ছে, এটা লতানো উদ্ভিদ, গাছটিকে জড়িয়ে উপরে উঠে গেছে। তাহলে গোলমরিচ হলো একটা বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। অন্যান্য গাছে ভর করে এটি বেড়ে ওঠে। ফল কাঁচা অবস্থায় সবুজ আর পেকে গেলে লালচে রঙের হয়। শুকিয়ে গেলে পাকা ফলের রং কালো হয়ে যায়। তাহলে আমরা যেটা গোলমরিচ ব্যবহার করি সেটা কিন্তু দেখবে কালো রঙের হয়ে যায়, অর্থাৎ যখন শুকিয়ে যায় পাকা ফলের রঙটা তখন কালো হয়ে যায়। এই কালো হয়ে যাওয়া যে গোলমরিচ সেটাকেই আমরা রান্নার কাজে ব্যবহার করি। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের কথা তোমরা নিশ্চয় জানো। বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ আছে। যারা রান্নায় লঙ্কার ঝাল খেতে পারেন না তারা ঝালের স্বাদ পাওয়ার জন্য গোলমরিচ ব্যবহার করেন। গোলমরিচ গোটা অবস্থায় বা গুঁড়ো করে রান্নায় ব্যবহার করা হয়। তো এর এই তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামে একটা যৌগ। তাহলে গোলমরিচের মধ্যে আছে পিপেরাইন বলে একটা
যৌগ, যার জন্য এর তীক্ষ্ণ স্বাদ। এখান থেকেও তোমরা একটা তালিকা বানাবে কোন কোন রান্নাতে গোলমরিচের ব্যবহার করা হয়। আর এখান থেকে মনে রাখবে যে এই গোলমরিচের মধ্যে পিপেরাইন যৌগটি থাকার জন্য এর স্বাদ হয় তীক্ষ্ণ স্বাদ, তাই তো? চলো তাহলে গোলমরিচ নিয়ে আর যেটা মনে রাখার, এটাও মনে রাখবে, বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এখানে তো দেখতেই পাচ্ছ যে একটা গাছের উপর ভর করে এটা লতাটা উপরে উঠে গেছে। প্রচুর পরিমাণে ফলন হয়, কাঁচা অবস্থায় সবুজ, পাকলে পেকে যাওয়ার পর যখন শুকিয়ে যায় তখন কালো হয়, পাকা অবস্থায় যখন সংগ্রহ করা হয় তখন রঙটা হয় তার লালচে রঙের, পরে শুকিয়ে কালো হয়ে যায়। তাহলে আমরা জানলাম গোলমরিচ বা ব্ল্যাক পেপারের কথা। এর পরবর্তী কি মশলা আছে চলো দেখে নেওয়া যাক। হলুদ, এটা তো আমরা বহুল ব্যবহৃত মশলা, প্রায় বেশিরভাগ রান্নাতেই একে ব্যবহার করা হয়। দেখো এখানে হলুদ গাছের ছবি, দুদিকে দুটো হলুদ গাছের ছবি। এই গাছটাতে দেখো হলুদের ফুলও ফুটে আছে, সাদা রঙের, খুব সুন্দর ফুল হয়। অনেকের গ্রামের দিকে যারা আছো, গ্রামের বাড়িতে অনেকেই চাষ করে হলুদ। তো হলুদও হচ্ছে একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। হলুদের বায়বীয় কাণ্ড প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে তার প্রায় সবটাই পাতা দিয়ে ঢাকা। মাটির নিচে কাণ্ডের একটি অংশ, যাকে কন্দ বলা হয়। তাহলে মাটির নিচে যে অংশটি থাকে তাকে কন্দ বলে, এটাকেই আমরা হলুদ হিসাবে ব্যবহার করি। কি কাজে মশলা ব্যবহার করা হয় বা রান্নার কাজে মশলা হিসাবে একে ব্যবহার করা হয়? তো মাটির নিচে হলুদ গাছের হলুদ রঙের যে কন্দ পাওয়া যায়, সেখান থেকেই বাণিজ্যিক হলুদ অর্থাৎ মশলার হলুদ তৈরি হয়। কন্দগুলোকে প্রায় প্রসেসিং করতে হয়, এগুলোকে 30-40 মিনিট জলে ফোটানো হয়। তার আগে বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, অর্থাৎ এর সঙ্গে যাতে মাটি বালি মিশে না থাকে, খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর 30-40 মিনিট ধরে জলে ফোটানো হয়। এরপর শুকিয়ে নেওয়া হয়, বেশ ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটাকে ওই গম পেশাই মেশিনে বা অন্য কোনোভাবে গুঁড়ো করে নিতে হয়। তো আমাদের এলাকায় দেখবে ওই গম পেশাই মেশিনেই এই হলুদকে গুঁড়ো করে হলুদ গুঁড়ো তৈরি করা হয়। বিভিন্ন সবজি, মাছ বা মাংস রান্নায় হলুদ ব্যবহার করা হয়। এছাড়াও মাখন, চিজ, মার্জারিন, আচার ইত্যাদিতে হলুদ ব্যবহার করা হয়, তাই তো? তো এখানেও তোমরা কোন কোন রান্নায় হলুদ ব্যবহার করা হয় তার তালিকা বানাবে। তাহলে প্রত্যেকটি মশলা কোন কোন কাজে ব্যবহৃত হয় তার তালিকাটা বানিয়ে কালকে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, তাই তো? চলো তাহলে হলুদ সম্পর্কে, হলুদ গাছ কেমন হয় দেখতেই পাচ্ছ গাছগুলো, এখানে বেশ সুন্দর একটা সাদা ফুল ফুটে আছে। তাহলে গাছটা হলুদ হচ্ছে একটি বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, খুব ভালোভাবে মনে রাখবে। এর পরবর্তী মশলাটাতে চলে যাওয়া যাক। তো হলুদের আরেকটু হলুদ সম্পর্কে জেনে নিই। হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি যৌগ পাওয়া যায়। কি বললাম? কারকিউমিন। এই যৌগটার জীবাণুনাশক ক্ষমতা আছে, তাই হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। আমাদের যকৃৎকে সুস্থ রাখতে সাহায্য করে হলুদ। ক্যান্সার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, অ্যালার্জি, আলঝাইমার ইত্যাদি রোগের চিকিৎসাতে এই কারকিউমিন খুবই কার্যকরী।
শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায়। অনেক দিন আগে থেকে আমাদের দেশে এর ব্যবহার হয়ে আসছে। হলুদের মধ্যে লোহার পরিমাণ বেশি থাকার জন্য রক্তাল্পতায় খুব ভালো কাজ করে। অর্থাৎ যাদের শরীরে রক্ত কম আছে তারা নিয়মিত যদি হলুদ সেবন করে তাহলে রক্তাল্পতা প্রতিরোধ করা যায়। কিন্তু তাই বলে গাদা গাদা হলুদ খেয়ে নিও না, যে হলুদের মধ্যে লোহ আছে বলে গাদা গাদা হলুদ খেয়ে নেবো। এগুলো নির্দিষ্ট মাত্রায় না খেলে কিন্তু সমস্যা হতে পারে। তাই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ডাক্তারি করতে যেও না, যে হলুদের মধ্যে লোহ আছে তাহলে চলো এক গাদা করে হলুদ খেতে থাকি, আমার রক্তাল্পতা ভালো হয়ে যাবে। এইভাবে চেষ্টা করো না। এগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে কতটা পরিমাণে কতদিন ধরে খেতে হবে তা জেনে তবেই খাওয়া উচিত। তবে অল্প স্বল্প খাওয়া যেতেই পারে। এছাড়াও হলুদের আরও গুণাগুণ আছে। আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হলুদ খুবই কার্যকরী। ওষুধ এবং বিভিন্ন ধরনের খাবারে রং আনার জন্য হলুদের ব্যবহার আছে। তাহলে হলুদকে বিভিন্নভাবেই ব্যবহার করি। তাহলে এই যৌগটার নাম মনে রাখবে, কারকিউমিন নামে একটি যৌগ পাওয়া যায়, যার বা এই যৌগটার জন্যই হলুদের জীবাণুনাশক ক্ষমতা আছে, তাই তো? তাহলে হলুদের ব্যবহারগুলো লিখবে। রান্নার কাজে ব্যবহার করার পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে হলুদ ব্যবহার করা হয় তার একটি তালিকা বানাবে। এর পরবর্তী মশলাতে তাহলে যাওয়া যাক। ছবি দেখেই বুঝতে পারছো কি নামের, গার্লিক, রসুন। রসুনও একটা বহুল ব্যবহৃত মশলা। এটাও হচ্ছে একটা বহুবর্ষজীবী উদ্ভিদ। পেঁয়াজ দেখেছো তো? পেঁয়াজ সবাই আমরা দেখেছি। পেঁয়াজের মতো এর কাণ্ডও কন্দ জাতীয়, মাটির নিচে লম্বভাবে অবস্থান করে। রসুনের কন্দ 6 থেকে 30টা আরও ছোট ছোট কন্দের মতো অংশ নিয়ে তৈরি। এই যে এখানে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা রসুনের কোয়া বলি। এই কোয়াগুলো এক একটা রসুনের মধ্যে 6 থেকে 30টা পর্যন্ত থাকতে পারে। আর এই গোটা অংশটা একটা সাদা বা হালকা গোলাপি কাগজের মতো খোসা দিয়ে ঢাকা থাকে, তাই তো? যারা রসুন দেখেছো বাড়িতে দেখবে যে রসুন একটা গোটা রসুনটি একটা সাদা বা হালকা গোলাপি কাগজের মতো খোসা দিয়ে ঢাকা থাকে। আবার কোয়াগুলো এরকম খোসা দিয়ে ঢাকা থাকে। রান্নার কাজে তো রসুনকে মশলা হিসেবে আমরা ব্যবহার করে আসছি। আমাদের দেশে বহুকাল আগে থেকে রসুনের ব্যবহার হয়ে আসছে। মাছ মাংস সহ বিভিন্ন রান্নায় স্বাদ আনতে রসুনকে ব্যবহার করা হয়। গার্লিক ব্রেডের নাম শুনেছো তোমরা, তাই তো? অর্থাৎ পাউরুটি তৈরিতেও রসুনের ব্যবহার আছে। তো বিশেষ ধরনের পাউরুটি, সব পাউরুটিতে কিন্তু নয়, গার্লিক ব্রেড। তাহলে এখান থেকে তোমরা কোন কোন রান্নায় রসুন ব্যবহার করা হয় তার তালিকা বানাবে। এরপর জেনে নেওয়া যাক রসুনের মধ্যে তাহলে কোন যৌগটি পাওয়া যায়। রসুনে থাকে এলিসিন নামে একটি যৌগ। এই যৌগটিরও জীবাণুনাশক ক্ষমতা আছে। আর রসুনের একটা বিশেষ গুণ হচ্ছে রসুন গ্যাস দূর করে। তাছাড়াও পাকস্থলীকে উদ্দীপ্ত করে খাবার হজম করতে সাহায্য করে। হৃৎপিণ্ড ও রক্তনালীর নানা সমস্যায় রসুন খুবই কার্যকরী। রসুনের অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ভূমিকাও আছে, অর্থাৎ কোনো জিনিসকে পচতে দেয় না। তাহলে রসুনের মধ্যে থাকা যৌগটি হলো এলিসিন।
তাই তো? তাহলে কোন মশলাতে কোন কোন বিশেষ যৌগ পাওয়া যায় এগুলো মনে রাখবে। আর যেগুলো বললাম সেই তালিকাটা তৈরি করে আগামীকাল তোমরা হোয়াটসঅ্যাপে এই গ্রুপে, স্কুলের গ্রুপে পোস্ট করবে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে আজ এখানেই রাখি।